সুপ্রভাত বন্ধুরা। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। আজকের মুখবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্ক আদায়কে বেআইনি বলে রায় দেওয়ার পর আমেরিকার ৩ ডেমোক্র্যাট সেনেটর প্রায় $১৭৫ বিলিয়ন ফেরতের দাবি জানালেন। অবৈধভাবে শুল্ক আরোপের মাধ্যমে ওই অর্থ যুক্তরাষ্ট্র সংগ্রহ করেছে বলে দাবি করে এই বিষয়ে বিল উত্থাপনের উদ্যোগও নিয়েছেন তারা। ইরানের ইস্পাহান প্রদেশের দরচেহা শহরে একটি ফলের বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সামরিক পাইলট এবং 2 দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। সরকারি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শহরটিতে সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ইরান সরকার বলছে শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে তারা সীমারেখা অতিক্রম করতে পারবেন না। শনিবার ইরানে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মুহাজেরানি প্রথমবারের মতো সরকারের প্রতিক্রিয়া তুলে ধরেন। ফাতেমা বলেন, পবিত্র বিষয়সমূহ এবং জাতীয় পতাকা এই সীমারেখার 2টি উদাহরণ। অত্যন্ত ক্ষুব্ধ থাকলেও আমাদের অবশ্যই এই সীমারেখা রক্ষা করতে হবে এবং তা অতিক্রম করা বা বিচ্যুত হওয়া যাবে না। ফ্রান্সে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারের ওপর দেশটির মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি ফ্রান্সের একজন অতি দক্ষিণপন্থী অ্যাক্টিভিস্ট নিহত হওয়ার পর ট্রাম্প প্রশাসনের করা মন্তব্যের ব্যাখ্যা দিতে প্যারিসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। সোমবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূতের ওপর মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণা করেন। প্রসঙ্গত, বাণিজ্য শুল্ক, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়াকে মোকাবিলায় ইউরোপের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ঘিরে প্যারিস ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। তার হস্তক্ষেপেই যে ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘটেছিল, এই দাবি অন্তত 80 বার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এ ব্যাপারে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, আমেরিকা হস্তক্ষেপ না করলে অন্তত 3.5 কোটি মানুষের মৃত্যু হতো। ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অতীতে বারবার খারিজ করেছে ভারত, যদিও শরীফ আমেরিকার প্রেসিডেন্টকে প্রকাশ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়েছেন। এপস্টিন কাণ্ডে যোগের জেরে দিল্লির এআই সম্মেলনে যোগ দেননি। এবার গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিল গেটস। আমেরিকায় পাশ হওয়া নতুন আইনের চাপে মৃত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সম্পর্কে বেশ কিছু ফাইল প্রকাশ্যে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তার জেরে গেটসের সঙ্গে এপস্টিনের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, ওই ফাইলে গেটসের সঙ্গে এপস্টিনের একাধিক বৈঠকের উল্লেখ রয়েছে। পাশাপাশি একাধিক মহিলার সঙ্গেও গেটসের ছবি রয়েছে। আসছি দেশের খবরে। লাগাতার তুষারপাতে কার্যত স্তব্ধ সিকিমের উচ্চ পার্বত্য এলাকা। বরফে ঢেকে গিয়েছে একাধিক শহর। আটকে পড়েছে শতাধিক পর্যটকবাহী গাড়ি। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে আবারও একবার ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড়ি রাজ্যটি। ফলে উদ্বেগ আরও বেড়েছে। বৃহস্পতিবার সকাল 11:34 নাগাদ গিয়ালসিং অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.6। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে বলে জানা গিয়েছে। ভারতের উপর 12.6% শুল্ক আরোপ করল আমেরিকা। এর ফলে ভারতে তৈরি সোলার সেল ও সৌর বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্রাংশের দাম আমেরিকায় এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাবে। মার্কিন প্রশাসনের দাবি, আদানি গ্রুপের 2 সংস্থা এক দুর্নীতি তদন্তে অসহযোগিতা করায় এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, কূটনৈতিক চাপ তৈরি করতে এটি আমেরিকার একটি অতি পরিচিত কৌশল।
জেএনইউ-এর আন্দোলনরত পড়ুয়াদের ওপর ফের বেপরোয়া হামলা চালালো অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। রোহিত আইনের সঙ্গে ইউজিসি নিয়মাবিধি লাগু করা, জেএনইউ উপাচার্যের জাতিবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং ইস্তফার দাবিতে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রক অভিযানের ডাক দিয়েছিল জেএনইউ ছাত্র সংসদ। সেই অভিযান রুখতে বুধবার রাত থেকে দিল্লি পুলিশের বাহিনী বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে। সকাল হতেই প্রতিটি গেটে গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিল আটকাতে বিশ্ববিদ্যালয়ের গেটে 3 স্তরের ব্যারিকেড করে পুলিশ। গেটগুলিতে তালা দিয়ে দেওয়া হয়, সঙ্গে আনা হয় বোম স্কোয়াড এবং স্নেপার ডগ। সকালে পুলিশের এসিপি এসে ছাত্র ইউনিয়ন নেতাদের হুঁশিয়ারি দিয়ে যায় তারা যাতে বাইরে বের হওয়ার চেষ্টা না করে। পুলিশি হুমকি উড়িয়ে বেলা 12টার সময় ছাত্রছাত্রীরা বিশাল মিছিল করে ক্যাম্পাসের সবরমতী ধাবা থেকে শিক্ষা মন্ত্রকের দিকে রওনা হয়। বন্ধ করে রাখা গেটের সামনে পৌঁছলে ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এরপরই সাদা পোশাকে থাকা পুলিশ পড়ুয়াদের ওপরে বর্বরোচিত হামলা চালায়। লাথি ঘুষি মারা হয় ছাত্রছাত্রীদের। পুরুষ পুলিশরাই ছাত্রীদের মারধর করে এবং চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায়। মজুরি বাড়ানো, কাজের সময় কমানো এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ এবার উত্তাল হয়ে উঠল গুজরাটের সুরাট। বৃহস্পতিবার কারখানা চত্বরেই হাজার হাজার শ্রমিক বিক্ষোভ দেখান। দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ অসন্তোষের বিস্ফোরণ ঘটে এদিন। পুলিশের আচরণ পরিস্থিতি আরও মারাত্মক করে তোলে। শ্রমিকেরা বিভিন্ন গাড়িতে আগুন ধরিয়ে দেন, চলে ভাঙচুরও। বিজেপি সরকারের পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তারা সফল হয়নি। শ্রমিকদের মরিয়া মনোভাবের সামনে পিছু হটতে বাধ্য হয়েছে পুলিশ। গত কয়েকদিন ধরেই হরিয়ানার পানিপথে ইন্ডিয়ান অয়েল রিফাইনারিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকেরা। সোমবার এবং বুধবার কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কারখানা চত্বর। হরিয়ানাতেও বিজেপি সরকার, ফলে সেখানেও শ্রমিকদের ওপর চড়াও হয় পুলিশ। শ্রমিকেরা চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। লাঠির ঘায়ের মুখেও তারা অনড় রয়েছেন। সিআইটিইউ সর্বভারতীয় সভাপতি সুদীপ দত্ত এদিন বলেন, পানিপথের আগে বিহারের বারাউনিতে একইভাবে শ্রমিক আন্দোলন হয়েছে। পানিপথের পর এবার সুরাট। এভাবেই শ্রমিক শ্রেণীর একটি লড়াই আরও অনেক লড়াইয়ে উৎসাহ যোগায়। এই চুক্তিভিত্তিক শ্রমিকেরা চূড়ান্তভাবে নিপীড়িত ও শোষিত। তিনি বলেন, সুরাট থেকে আরও অনেক নতুন নতুন লড়াইয়ের সূচনা হবে ভবিষ্যতে। এখন রাজ্যের খবর। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া ডিএ মেটানোর দাবিতে এবার 13ই মার্চ ধর্মঘটে নামছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার ধর্মতলায় আন্দোলনে নেমে এই ডাক দিয়েছে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার দীর্ঘদিন বকেয়া রেখেছে মহার্ঘ ভাতা বা ডিএ। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, মহার্ঘ ভাতা আইনত বলবৎযোগ্য অধিকার। সর্বভারতীয় ভোগ্যপণ্যের মূল্য সূচক মেনে মহার্ঘ ভাতা দিতে হবে। বৃহস্পতিবার ধর্মতলা থেকে মিছিল করে কালীঘাট চলো অভিযানের ডাক দেয়। সেই মিছিল ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে পুলিশ ব্যারিকেড করে। আন্দোলনকারীরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন। তারা দাবি জানান, মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে প্রয়োজনে অবস্থান মঞ্চে এসে কথা বলতে হবে। সরকার দাবি না মানলে বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বাড়ি গিয়ে দুর্নীতির প্রচার করা হবে। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। 27 তারিখ থেকে রাজ্য জুড়ে মোতায়েন করা এই কেন্দ্রীয় বাহিনীগুলির প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন করে জওয়ান থাকবেন। আগামী 28 ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পরে আরও কিছু অতিরিক্ত তালিকা যুক্ত হবে এই তালিকার সঙ্গে। ওই চূড়ান্ত তালিকা প্রকাশের পরের দিন থেকেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু করে দিচ্ছে কমিশন। সিইও দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, উত্তর 24 পরগনা জেলাতেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে মোট 30 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে কলকাতায় মোতায়েন হচ্ছে 12 কোম্পানি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় 15 কোম্পানি, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলাতে 14 কোম্পানি, মুর্শিদাবাদে 16 কোম্পানি, মালদহ এবং নদিয়ায় 12 কোম্পানি, পূর্ব বর্ধমানে 8 কোম্পানি এবং পশ্চিম বর্ধমানে 7 কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে।
বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে 7 কোম্পানি, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে 5 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন উত্তর দিনাজপুরে 11 কোম্পানি বাহিনী, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। দার্জিলিং এবং কোচবিহারে 9 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়িতে 7 কোম্পানি বাহিনী, আলিপুরদুয়ারে 5 কোম্পানি বাহিনী এবং কালিম্পংয়ে 3 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতাল থেকে এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার। বৃহস্পতিবার হাসপাতালের বয়েজ হোস্টেলের ঘর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। 3 দিন ধরে দরজা বন্ধ অবস্থায় হোস্টেলের ঘরেই পড়েছিল পচাগলা দেহ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ধামোয়ার বাসিন্দা। এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়ুয়া ছিলেন পুলক। থাকতেন কলেজের বয়েজ হোস্টেলে। কিভাবে মৃত্যু, খুন না আত্মহত্যা তা স্পষ্ট নয়। বিছানাতে শোয়া অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় অন্য পড়ুয়াদের। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ওই পড়ুয়ার পচা গলা দেহ উদ্ধার করে। ইতিমধ্যে ওই পড়ুয়ার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাস্তার মোড়ে রানীগঞ্জের চিনকুঠি মোড় এলাকা ও চুরিপট্টির মাঝে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হলো গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড। এশায়ার প্রক্রিয়া চলাকালীন ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে 40টির মতো ভোটার কার্ড সেখানে পড়েছিল, যার মধ্যে পুরনো ভোটার কার্ডের সঙ্গে বেশ কিছু নতুন কার্ডও রয়েছে। এলাকার বাসিন্দারা রাতে ডাস্টবিন ভোটার কার্ডে পড়ে থাকতে দেখে সকলকে জানান। উদ্ধার হওয়া এই ভোটার কার্ডগুলির মধ্যে কয়েকজন এলাকার বাসিন্দাদের কার্ড নিজেদের কাছেই রয়েছে। তাহলে বাইরে কিভাবে ভুয়ো কার্ড এলো তা নিয়ে তীব্র ক্ষোভ স্থানীয়দের। কারা কিভাবে ডাস্টবিনে ভোটার কার্ড ফেলেছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। রানীগঞ্জ থানায় খবর যাওয়ার পরেই পুলিশ ওই সকল ভোটার কার্ড উদ্ধার করে নিয়ে যায়। শেষে খেলার খবর। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই নিজেদের হাতেই রেখেছে ভারত। জিম্বাবুয়েকে হারানোর পর এখন সামনে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারাতে পারলেই শেষ চারে উঠবে দল। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ দাবায় প্রতারণার বিতর্ককে অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়ার পর আমেরিকান গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি গুকেশের দাবা অন্ধত্ব বা বিরল ভুলের মতো ঘটনাগুলোকে অত্যন্ত বিরল বলে উল্লেখ করে বিষয়টির ওপর বিশেষ মনোযোগ দিয়েছেন। গুকেশ বিশ্বাস করেন যে দাবায় প্রতারণার সমস্যাটিকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে দেখা হচ্ছে। এটি একটি বিতর্কিত বিষয়। বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের মতামতের পর ফ্যাবিয়ানো কারুয়ানা এ বিষয়ে তার নিজের মত প্রকাশ করেছেন। প্রসঙ্গত, প্রাক্তন রুশ বিশ্ব চ্যাম্পিয়ন ক্র্যামনিক প্রয়াত মার্কিন গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোদিস্কির ও চেক প্রজাতন্ত্রের ডেভিড নাভারার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন, যে দাবি উড়িয়ে দেয় আন্তর্জাতিক দাবা সংস্থা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।